নবজাগরণ অপরাধকে না বলি কর্মশালার আজকের এই সমাপনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, আজকের এই অনুষ্ঠানের আয়োজক র্যাব ফোর্সেসের মহাপরিচালক, র্যাব ফোর্সেসের কর্মকর্তাবৃন্দ, যারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন, সেই পার্টিসিপেন্টবৃন্দ, সুধীবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই সঙ্গে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু ভবনে যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু পরিবার সদস্যবৃন্দ, তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। সুধীবৃন্দ, র্যাব ফোর্সেস বাংলাদেশে অপরাধ দমনের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা প্রতিপালন করে আসছে এবং শুধুমাত্র ম্যান্ডেটের যে র্যাব ফোর্স রয়েছে ম্যান্ডেট, তার মধ্যে ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন, সেই সঙ্গে অপরাধীদের গ্রেফতার, এগুলো তো অন্তর্ভুক্ত আছেই। কিন্তু তার বাইরে গিয়ে যে কাজটি র্যাব ফোর্সেস করে থাকে সেটা হচ্ছে এই প্রিভেন্টিভ উদ্যোগ গ্রহণ করা, যাতে করে সমাজে অপরাধ সংঘটিত না হয়। আমরা জানি যে অপরাধী হিসেবে কেউ জন্ম নেয় না, মূলত তাকে সমাজ বা পরিবেশ বা পরিস্থিতি মানুষকে অপরাধীতে পরিণত করে। যদি যে সমস্ত ফ্যাক্টরসগুলো আমাদের দেশে বা সমাজে, মহাকাঙ্ক্ষী শুধুমাত্র আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী সমাজে যে সমস্ত সামাজিক ফ্যাক্টরগুলো একজন মানুষকে অপরাধীতে রূপান্তর করতে বাধ্য করে, যদি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আগে থেকে, তাহলে সমাজ থেকে ধীরে ধীরে অপরাধ কমিয়ে আনা সম্ভব। হয়তো পৃথিবীতে কোথাও শূন্য অপরাধের সমাজ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি নিরন্তর, সেটা হচ্ছে একটা শূন্য অপরাধ হয় এমন সমাজ ব্যবস্থা কায়েম করা, এবং তার মাধ্যমেই মূলত আমরা ফিয়ার অফ ক্রাইম, অপরাধ ভীতি দূর করতে পারি এবং একটি ভীতিমুক্ত পরিবেশ সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে পারি। তো র্যাব ফোর্সে আপনারা জানেন যে সুন্দরবনে আমাদের যে প্রায় 400 বছরের সমস্যা ছিল, সেটিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা কিন্তু সেটাকে নিশ্চিন্ন করেছি এবং সেখানে বল প্রয়োগের মাধ্যমে না, যদিও প্রজেকশন দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের পক্ষ থেকে একটা গোষ্ঠী এটাকে প্রজেক্ট করে ভিন্নভাবে, কিন্তু আমরা যদি দেখে থাকবো 400 বছরের প্রবলেম সলভ করা হয়েছে এই সুন্দরবনে জলদস্যু পাইছে এই বিষয়ে বা বর্ষাকালে কি বলে মৎস্যের মাছ ধরা মৌসুম আসলেই শত শত জেলেকে ধরে নিয়ে যাওয়া হতো, কিডন্যাপ করা হতো, অপহরণ করা হতো, চাঁদাবাজি করা হতো, সেগুলোকে বন্ধ করা হয়েছে এবং সেটা শক্তি প্রয়োগের মাধ্যমে রাখা হতো। তাদেরকে আত্মসমর্পণ করানো হয়েছে, তাদের অস্ত্রশস্ত্রকে তারা সারেন্ডার করেছে এবং এখানেই কিন্তু র্যাব শেষ করে। প্রায় 300-এর উপরে জলদস্যুকে নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে এখনো কিন্তু র্যাব সহযোগিতা করে যাচ্ছে। তো তার ফলে এই যে জলদস্যু যারা এক সময় সুন্দরবনের গভীর জঙ্গলে যারা ডাকাতি করে বেরিয়েছে, অপহরণ করেছে, বিভিন্ন ধরনের অপকর্ম করে বেরিয়েছে, তারা কিন্তু এখন সমাজের মূলধারায় পুনর্বাসিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আমরা র্যাব ফোর্সের পক্ষ থেকে কিন্তু অন্য একটি কাজ করা হয়েছে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে এই ধর্মীয় জঙ্গিরা ল এনফোর্সমেন্টের কাছে এসে আত্মসমর্পণ করেছে নিজের উদ্যোগে, ভলান্টারিলি, স্বেচ্ছাকৃতভাবে, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করেছে। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা এমন ঘটনা দেখেছি যে মা তার জঙ্গি সন্তানকে র্যাবের হাতে তুলে দিয়েছে সংশোধন করার জন্য, এবং আমরা
ওই সময় আমার র্যাবে কাজ করার সুযোগ হয়েছিল যখন দেশে হলি আর্টিস্ট অ্যাটাক হয়, এবং এই আত্মসমর্পণ করে জঙ্গিদেরকেও আমরা কিন্তু সমাজে পুনর্বাসিত করেছি। আজকে বলি যে ওই সেই পুনর্বাসন প্রক্রিয়া কিন্তু সহজ ছিল না, কারণ যে জঙ্গিবাদে জড়িয়ে এসে তারপরে ভুল বুঝতে পেরে আবার সমাজের সহজ পথে ফিরে এসেছে, তাদের জীবনের মারাত্মক ঝুঁকি ছিল। আমরা সেই সময় যারা ওখানে কাজ করেছি, তারা এই প্রথম দায়িত্ব ছিল হচ্ছে তাদের যাতে করে যে জীবনের ঝুঁকি আছে সেটাকে দূরীভূত করা, তাদের প্রত্যেককে জীবন নিরাপত্তা দেওয়া, তারপরে অনেক ছাত্র ছিল, তাদের পড়াশোনা কন্টিনিউ করা, এবং সেগুলো করতে গিয়ে আমাদের সব অভিনব কাজ করতে হয়েছে, যেটা অবশ্য আমি মনে করি এখনো প্রকাশ্যে বলার সময় হয় না। তো এবং তার মাধ্যমে আমরা সেই সমস্ত জঙ্গি যারা তখন এই জঙ্গিবাদের পথে গিয়ে ভুল বুঝতে পেরে আবার আমাদের সঠিক পথে ফেরত আসছিলেন, তাদেরকে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাদের যারা ছাত্র তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। আজকে একইভাবে এই যে নবজাগরণ অপরাধকে না বলুন, এই ধরনের কমিউনিটি আউটরিচ, এবং এই কমিউনিটি আউটরিচের মাধ্যমে র্যাব ফোর্সেস আবার এই যে একজন সম্ভাব্য হয়তো অপরাধে জড়িয়ে পড়তে পারত এমন একজন সমাজের নাগরিককে তারা তাদের এই যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পুনর্বাসিত করার উদ্যোগ গ্রহণ করেছে, জন্য আমি র্যাব ফোর্সেসকে সাধুবাদ জানাই। আমরা এই ধরনের কাজ বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী করতে পারেন, এনজিওরা করতে পারেন, আইএনজিওরা করতে পারেন, সরকারের পক্ষ থেকে আছে সমাজ কল্যাণ বিভাগ করে, যুব মন্ত্রণালয় করে। তো এর সঙ্গে এই যে র্যাবের যে কন্ট্রিবিউশন সেটাকেও আমরা বলবো যে দিস ইজ ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন, যার মাধ্যমে সমাজ থেকে অপরাধ দূর করার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। আমি এই র্যাবের এই উদ্যোগকে অন্যান্য সব উদ্যোগ দেখে অন্যান্য সবাই অনুপ্রাণিত হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমাদের দেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিকভাবে দুর্বল থেকে এগিয়ে আছে, তো ফলে আবার সেক্ষেত্রে আমাদের দেশে কোনো বেকার থাকবে, এবং দক্ষ জনগোষ্ঠী তৈরি করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সাধারণ শিক্ষায় শিক্ষিত এসএসসি পাস, এইচএসসি পাস, বিএ পাস, এমএ পাস, এই সমস্ত পাস দিয়ে কিন্তু দক্ষ জনশক্তি তৈরি হয় না। তো এবং হতে পারে এক শ্রেণী হয়তো কেউ হয়তো সিভিল সার্ভিস অফিসার হবে, আর বড় অংশ হবে কেরানি, আর একটা অংশ হবে হচ্ছে বেকার। তো এই জন্য দক্ষ জনশক্তি দরকার। আমার আমেরিকাতে কাজ করার অভিজ্ঞতা, আমি জাতিসংঘ সদর দপ্তরে কাজ করার সৌভাগ্য হয়েছিল, এবং তখন আমি নিউ ইয়র্কে বসবাস করেছি কিছুদিন। আমি দুটো ইউএন মিশন করেছি, দুটি ইউরোপে, একটি কসোভোতে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছে, আরেকটা হচ্ছে বসনিয়াতে। তো এই ইউরোপ এবং আমেরিকাতে আমার অদ্ভুত অভিজ্ঞতা, সেটা হচ্ছে প্রত্যেকের বাড়ির নিচে কিন্তু একটা ওয়ার্কশপ আছে, প্রত্যেকের বাড়ির নিচে। এই হাতুড়ি বাটাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভারের যে যত টুলস আছে, প্রত্যেকের নিচে বসার আন্ডারগ্রাউন্ডে এই টুল বক্স আছে, এবং ছোটখাটো লেদ মেশিন আছে। তো এটা প্রথম থেকে আমরা শক পেতাম যে এই প্রত্যেকের বাড়ির নিচে কেন একটা এই কি বলে ফাউন্ডারি বা এই ধরনের একটা ওয়ার্কশপ মতো ব্যবস্থা। এর কারণ হচ্ছে যদি আমেরিকাতে আপনি আপনার বাল্বের হোল্ডার নষ্ট হয়ে গেছে, যদি আপনি টেকনিশিয়ান ডাকেন, you have to pay $100, at least $100. এই ছোটখাটো কাজ এই ইউরোপ আমেরিকা সবাই নিচে নেই, কারণ দক্ষ জনশক্তির এত চাহিদা। তো এই দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, এবং র্যাব আমাদেরকে দেখিয়ে দিয়েছে দক্ষ জনশক্তি তৈরি করা গেলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর সবাই মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলেন যে সবাই চাকরির পিছনে না ছুটে আসলে নিজেরা আমরা কিন্তু এন্টারপ্রেনার হতে পারি। এন্টারপ্রেনার হতে পারি কারণ হচ্ছে এই অর্থনীতি আমাদের কিছু সুযোগ করে দিয়েছে। আমাদের যে বার্জেনিং ইকোনমি, আমাদের যে ক্রমসম্প্রসারণশীল অর্থনীতি, সে অর্থনীতি আমাদেরকে এন্টারপ্রেনার হওয়ার সুযোগ করে দিয়েছে। যুব সমাজকে বলবো যে এই চাকরির পেছনে মাননীয় প্রধানমন্ত্রী বলেন সেটাকে ইকো করবো, প্রতিধ্বনিত করবো, যে চাকরির পেছনে না দৌড়ে আসলে প্রত্যেকেই আমরা কিন্তু এই এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করতে পারি।
এবং এন্টারপ্রেনার হলেই দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি এটা আরও দ্রুত গতি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যেহেতু মাননীয় মন্ত্রীর তাড়া আছে, আমরাও ফিরে যাবো ঢাকায়, তো সে কারণে সংক্ষিপ্ত করি। আমি আরেকবার র্যাব ফোর্সেস ডিজি মহোদয় এবং তার যে টিম, সকল অফিসার সদস্য যারা যোগ দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আর যারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও অভিনন্দন জানাই। আমি মনে করি আগামী দিনে তারা বাংলাদেশের ইকোনমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আর যারা স্পন্সর করেছেন তাদেরকেও ধন্যবাদ। আর বড় বড় হাউস, যারা কর্পোরেট হাউস যারা স্পন্সর করতে পারেন এই ধরনের উদ্যোগে, তারা এই উদাহরণ দেখে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। নবজাগরণ অপরাধকে না বলুন কর্মশালার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আজকে উপস্থিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি, বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব মহোদয়, যিনি এই ধরনের কর্মকাণ্ডকে যুব মন্ত্রণালয়ে থাকতেই সবসময় এই ধরনের যে কাজ করে এসেছেন এবং এটাকে সবসময় ওনার এলাকাতেও এই কাজকে উনি সবসময় ওনার পিছন থেকে জেলা প্রশাসককে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন, আর যেটা আমরা জানি। উপস্থিত আছেন আমাদের সম্মানিত মহাপুলিশ পরিদর্শক মহোদয়, যার নেতৃত্বে আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে অবস্থা ছিল সেই অবস্থাকে উত্তরণ ঘটেছে, দস্যুমুক্ত সুন্দরবন হয়েছে, জঙ্গি নির্মূলে কি ধরনের দায়িত্ব পালন করেছে তার সফলভাবে তার এই দায়িত্বের কথা আমরা সবাই জানি। আমরা জানি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা কিভাবে এই দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সের সন্ত্রাস জঙ্গিবাদের প্রতি যে জিরো টলারেন্সের যে নীতি, এই নীতি বাস্তবায়ন করতে গিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কাজ করে এই দেশকে এককালে যারা বলতো যে তলাবহি ঝুলি, সেই দেশ এখন $3000 পার ক্যাপিটা ইনকাম হয়েছে। সেই মন্ত্রী মহোদয় আজকে আমাদের এখানে উপস্থিত আছেন জেলা প্রশাসনের আমাদের সিনিয়র অফিসারবৃন্দ, উপস্থিত আছেন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, র্যাব পুলিশের কর্মকর্তাবৃন্দ, রেঞ্জ ডিআইজি মহোদয়, উপস্থিত আমাদের সাইমন বিচ রিসোর্টের আমাদেরকে যারা সহায়তা করছেন, এই দায়িত্ব পালনে যারা স্পন্সর করছেন, এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ যারা অনেকে ঢাকা থেকে এসছেন, এবং আমাদের যারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন, প্রশিক্ষণার্থীবৃন্দ এবং প্রশিক্ষকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, শুধু কয়েকটা ইনফরমেশন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি শুধু আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। আমরা স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের যারা বঙ্গবন্ধুটাকে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে, নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এছাড়া এর সাথে সাথে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সকল দেশপ্রেমী ও কতিপয় র্যাব সদস্যদের, যারা দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে দায়িত্ব পালন করে শান্তির ভিত রচনায় নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। আমাদের মেয়র মহোদয় তার বক্তব্য বলেছেন এখানকার যে মাদকের বিষয়ে, এবং অনেকের বক্তব্য এসেছে। আমরা জানেন
রেঞ্জ ডিআইজি মহোদয় তার বক্তব্য বলেছেন যে আমরা এখানে এবং সারা দেশে আর এই এলাকাতে তো বটেই যে সকল মামলা হয়, মামলা অধিকাংশ মামলা 40% মামলা হয় আমাদের মাদকের মামলা, এবং আমাদের যে উদ্ধারও কিন্তু কোনো অংশেই কম নয়, এবং এই অঞ্চলেও একেবারেই কম। এবং অনেকে তারা তাদের কৌশল পাল্টায়, তাদের সাথে মিলে আমরাও আমাদের কৌশল পাল্টাই। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি এবং অভিযানের পাশাপাশি আমরা শুধু অভিযানই পালন করি না, অভিযানের পাশাপাশি কিছু উদ্ভাবনীমূলক সৃজনশীল কিছু কাজকর্ম করি, যার মাধ্যমে আমরা চেষ্টা করছি মাদককে আমরা যেভাবে না বলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে নীতি, অপরাধকে প্রতি জিরো টলারেন্স, সেই নীতি নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি সবাই মিলে কাজ করি, সবাই মিলে একসাথে কাজ করি, অবশ্যই আমরা একটাতে সফল হব, এবং আমরা কিন্তু অনেকাংশেই সফল হয়েছি। আমাদের আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সম্মানিত অ্যাডভোকেট মহোদয় যেটা বলেছেন যে উনি কখনো মাদকের ব্যবসা যারা জড়িত যে সকল আসামি তাদের মামলা দিল করেন। এইভাবে কি আমরা আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমি যদি মাদককে না বলতে পারি, সন্ত্রাসকে না বলতে পারি, জঙ্গিবাদকে না বলতে পারি, তাহলে দেখা যাবে যে অপরাধীরা আর কোথাও জায়গা পাবে না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের যে একটা উদ্যোগ আমরা দেখেছি যে উনি বলেছেন যে কেউ যদি মাদক নেয় তার ডোপ টেস্ট করা হবে, চাকরিতে ঢোকার আগে কেউ যদি পাওয়া যায়, ডোপ টেস্টে পজিটিভ পাওয়া যায়, তাকে যাতে চাকরিতে দেওয়া না হয়। এই উদ্যোগ নেওয়াতে আমরা আশা করছি যে আগামী দিনে হয়তোবা এই মাদকের একটা বিশাল আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। আমরা গঠনমূলক, সৃজনশীল, উদ্ভাবনীমূলক কিছু কার্যক্রমের মধ্য দিয়ে এই মাদকের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গঠন, বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে। আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের এই আওয়ামী লীগের যে ধর্ম বিষয়ক সম্পাদক মহোদয় যে যেভাবে দায়িত্ব পালন করছে, যে উদ্যোগটি নিয়েছে, এই আমাদের সকল যে আইনজীবী সমিতি যদি এই ধরনের একটা সিদ্ধান্ত নেন, তাহলে দেখা যাবে যে হয়তোবা মাদকের বিষয়ে এই কক্সবাজারে উনি যারা বলেছেন যে বাইরে গেলেই সবসময় দেখা যায় সবাই একটা অন্যরকম ভাবে একটা অঙ্গুলে নির্দেশ করে কক্সবাজারের প্রতি। এই অপবাদ থেকে আমরা কক্সবাজারকে আমরা মুক্ত করতে পারি। এছাড়াও আমরা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছে, আমরা বলেছি যে যারা মাদকের সাথে যারা ঝুঁকিমুক্ত, যারা অপরাধের সাথে যারা ঝুঁকিতে পড়তে পারে, তাদেরকে আমরা এই ট্রেনিং এর আওতায় এনেছি, যেন আমরা সমাজের মানুষকে এই ধরনের কাজে যাতে জড়িত না হয়, এই কাজ থেকে তাদেরকে একটু আলাদা করতে পারি, তাদেরকে এই সমাজের এই পঙ্কিল আবর্তে যাতে নিমজ্জিত না হয়, সেটা থেকে তাদেরকে পৃথক করার জন্য আমরা এই কার্যক্রমের হাতে নিয়েছি। আরেকটা তথ্য আমি দিতে চাই যে ইতিমধ্যে আপনারা জানেন যে আত্মসমর্পিত যে জলদস্যু, তাদের বিষয়ে আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি যাতে তারা আবারও এই জলদস্যুপনায় যাতে জড়িত না হয়। আমাদের আইজিপি মহোদয় যখন র্যাবে ছিলেন, র্যাবে ডিজি থাকা অবস্থায় প্রত্যেকটা যারা জলদস্যু যারা আত্মসমর্পণ করেছে তাদের হাতে আমরা মোবাইল দিয়েছি, এবং তাদেরকে কিন্তু আমরা মনিটর করছি প্রতিনিয়ত, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি, তাদেরকে আর্থিক সাহায্য দিচ্ছি, তাদেরকে যেমন আমি আমার বক্তব্য যেটা লেখা ছিল সেটা না বলে আমি শুধু ওই অংশটা বলি। তাদেরকে আমরা ঘর দিয়েছি, তাদেরকে অনেকে জাল বেড, তারা নৌকা দিয়ে করতে চায়, ব্যবসা করতে চায়, মাছ মারতে চায়, যারা মাছ মারতে চায় তাদেরকে মাছ মারার ব্যবস্থা করেছি, সে যাতে মারতে পারে, যার দোকানের প্রয়োজন, যাকে দোকান করে দিয়েছে, এরকম বিভিন্ন পেশা তাকে সে যাতে অবলম্বন করে বাঁচতে পারে এর ব্যবস্থা আমরা করে দিয়েছি। সেই সাথে আমরা যেটা করি যে একটা অপরাধ যে করে একবার অপরাধ থেকে সে বেরিয়ে এসে আমরা যেটা করে থাকি যে অপরাধীকে আমরা চিহ্নিত করি, অপরাধীকে বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করে থাকি। অভিযানের পরপর সাথে সাথে তাদেরকে আমরা তাকে একটা স্থান করে দিই, সে অপরাধ থেকে বেরিয়ে এসে সমাজের মূল স্রোতধারায় কীভাবে মিশে যাওয়ার জন্য তাকে একটা সুযোগ করে দিই, তাকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দিই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা জানেন, আমরা জলদস্যু যারা আছে, জলদস্যু যারা আত্মসমর্পণ করেছেন তাদেরকে আর্থিক সহায়তা করেছেন, আমরা র্যাবের পক্ষ থেকে আর্থিক সাহায্য করেছি, বিভিন্ন পেশার সুযোগ করে দিয়েছি।
কারণ শুধুমাত্র অভিযান পরিচালনা যদি করি, সে দেখা যাবে যে সে যে একটা দস্যুপনা করতো, পাইরেসি করতো, পাইরেট ছিল, সে এখান থেকে ফিরে আসছে, ফিরে আসার পর সে একটা কিছু করতে পারছে না, মামলাতে হাজিরা দিতে হচ্ছে। যেহেতু মামলাতে হাজিরা দিতে, সে এই মামলার হাজিরা এবং অন্যান্য যে দস্যুতার কার্যক্রম করছে না, এখন সে করবে কি? তাকে একটা বিকল্প পেশার আমরা যদি সুযোগ করে দিই, এতে করে দেখা যাবে তার কর্মসংস্থানের সুযোগ হবে, তার ফ্যামিলিকে দেখতে পারবে, সাথে সাথে তার মামলাও চালাতে পারবে এবং সে একটা স্বাভাবিক জীবনের দিকে সে ফিরে আসবে। এবং এই টোটাল জিনিসটাকে নিয়ে আমরা কাজ করি এবং আমরা এতে আমি মনে করি যে আমরা প্রায় 99% আমরা সফল হয়েছি আমাদের এই সকল কার্যক্রম। তবে আমরা এখানে যেটা করেছি, এখানেও আমরা আশা করি আপনারা এই হল রুমে যে পরিমাণ লোক দেখছি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা সকলে এসছেন, তাদেরকে দেখে আমরা উৎসাহিত হচ্ছি যে এখানেও যেভাবে আমরা সফল হচ্ছি, সারা দেশে আমরা এই ধারণাটাকে আমরা ছড়িয়ে দিতে পারবো। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই পার্বত্য চট্টগ্রামে যে অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য একদিকে যে কোনো অভিযান পরিচালনা করা হয়েছে, সাথে সাথে তাদেরকে কিন্তু আত্মসমর্পণের সুযোগ দিয়েছেন এবং আত্মসমর্পণের সুযোগ দেওয়ার পরে একটা বিশাল একটা চেঞ্জ এসেছে। আমরাও আশা করি এই ধরনের একটা বিরাট পরিবর্তন এখানে আসবে। আর যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের প্রতি আমি বলবো, আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, আমরা আশা করছি যে এই প্রশিক্ষণের জ্ঞানকে আপনারা ধারণ করে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থেকে এবং অন্যদেরকে আপনারা এই ধরনের বিভিন্ন পেশায় যাতে সম্পৃক্ত হয়ে নিজের জীবন ধারণের জন্য উৎসাহিত করবেন, উজ্জীবিত করবেন এবং আমরা কোন কর্মসূচি নিলে সেই কর্মসূচিতে আপনারা সহায়তা করবেন এই প্রত্যাশা করি। সাথে সাথে এটাও বলে দিচ্ছি যে কেউ যদি এই ধরনের পেশা থেকে বেরিয়ে আসে অন্য কোনো অপরাধমূলক কার্যক্রমে জড়িত হতে চায়, আভিযানিক কার্যক্রম কিন্তু আমার চলমান থাকবে, তার বিরুদ্ধে কিন্তু সেই ব্যবস্থা নেওয়া কিন্তু বন্ধ হবে। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আভিযানিক কার্যক্রম চালাতে চাই না। আমরা চাই তারা সুস্থ স্বাভাবিক জীবন সম্মানজনকভাবে জীবন ধারণ করুক। আমরা সবাই মিলে একটা সুন্দর সমৃদ্ধ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, সেটা 2040 সালের মধ্যে আমরা অর্জন করব, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করছি।